এটা কিন্তু আমাদের নিউক্লিয়াসের লাস্ট পার্ট, ঠিক আছে। এইটা হয়ে গেলে 31 থেকে 40টা আছে, তো এই কোটা কোশ্চেন 10টা কোশ্চেন আছে, এই 10টা কোশ্চেনই বাকি আছে। এই 10টা কোশ্চেন আমাদের হয়ে গেলে নিউক্লিয়াস শেষ, আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। তোমরা যখন 12 এর পরীক্ষা হয়ে যাবে তখন আমি ঠিক করছি তোমাদের নিট বা জেইর কিছু পিওয়াইকিউ আমি তখন করাবো, প্রতিটা চ্যাপ্টারে পিওয়াইকিউ করাবো যতগুলো সম্ভব হবে আমার দ্বারা, যেগুলো সব থেকে সহজ চ্যাপ্টার, যেগুলো তোমরা পারবে সেরকম কিছু চ্যাপ্টারের পিওয়াইকিউ আমি কিন্তু তখন করিয়ে দেবো তোমাদের জন্য। প্রথম কোশ্চেন আমি আসা যাই। প্রথম কোশ্চেন বলেছে, আচ্ছা এই কোশ্চেনগুলো করার জন্য যত আমাদের সূত্র লাগবে সব সূত্র কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, প্রায় প্রতিটা পার্টেই কিন্তু আমি এই জিনিসটা লিখে দিই, ঠিক আছে। যেই সূত্রগুলো আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু আমরা প্রথম পেজে লিখে দিই যাতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা এখানে দেখবে এই সূত্রটা যেটা বন্ধন শক্তি বের করার সূত্র, এটা তোমাদের পাবে না সচরাচর, সাঁতরার বইয়ে পেয়ে যেতে পারো, বা রায় মার্টিনের যে বই আছে সেই বইয়ে তোমরা এই সূত্রটা পেয়ে যেতে পারো, যে ইউ এককে ভর ত্রুটি বের করবো আমরা, তাকে 931.2 এমইবি দিয়ে ভাগ করব, সেটা থেকে আমাদের এখানে বন্ধন শক্তি যেটা সেটা কিন্তু বেরিয়ে যায়। বন্ধন শক্তিকে আমরা বাইন্ডিং এনার্জি বলি, যেটাকে ইবি দিয়ে প্রকাশ করা হয়। প্রথম কোশ্চেন আমরা আসা যাক। বলা হচ্ছে কোন তেজস্ক্রিয় বস্তুর 10 দিনে যদি অর্ধাংশ বিঘটিত হয়, তার মানে এর অর্ধেক, এর যে অর্ধায়ু সেটা আমাদের 10 দিন, ভালো কথা। আচ্ছা তাহলে 20 দিনে কত অংশ বিঘটিত হবে না? বিঘটিত হবে না মানে অবশিষ্ট অংশের কথা কিন্তু এখানে বলেছে, যে 20 দিনে কত অংশ অবশিষ্ট থাকবে। তাহলে সেই আমাদের ছকের অঙ্ক, ওপরে থাকলো সময় আর নিচে আমাদের থাকছে অবশিষ্ট অংশ, ঠিক আছে, এটাই না, সময় ওপরে আর নিচে আমাদের অবশিষ্ট অংশ। দেখো ছকের অঙ্ক দিয়ে কিন্তু তোমরা অনেক ধরনের অঙ্ককে সলিউশন করে নিতে পারো, কিন্তু ভালো করে বুঝতে হবে ছকের অঙ্কতে কোথায় কি থাকে। আগের দিনে দেখবে গবেষণাগারের একটা অঙ্ক করেছিলাম, লাস্ট অঙ্ক মেবি, যেটা যেই অ্যাডভান্স এসেছিল, এটা তোমাদের 11এও এসেছিল, এইচএসেও আসা কোশ্চেন, অনেক পুরনো কোশ্চেন। আচ্ছা তো সময় ওপরে আর নিচে হচ্ছে অবশিষ্ট ভর, তাহলে সময় একটা হচ্ছে 0, তারপরে হচ্ছে টি, তারপরে হচ্ছে আমাদের 2t, তারপরে হচ্ছে আমাদের 3t, ঠিক আছে, 3t অবধি আমাদের লাগবে। তাহলে যখন, আচ্ছা প্রারম্ভিক প্রারম্ভিক পরমাণুর সংখ্যা, প্রারম্ভিক পরমাণুর সংখ্যা, প্রারম্ভিক পরমাণু সমান হচ্ছে 1 অংশ, এটা আমরা ধরলাম, ঠিক আছে, প্রারম্ভিক পরমাণু হচ্ছে 1 অংশ। তাহলে এখানে জিরোতে, জিরো যখন, সময় যখন 0 তখন প্রারম্ভিক পরমাণুর সংখ্যা 1, তারপরে কত হয় 1/2, তারপরে কত হয় 1/4, তখন কত হয় 1/8। এবার 2t, 2t সমান হচ্ছে আমাদের, আচ্ছা 2t সময়, 2t সময় অর্থাৎ কত, অর্থাৎ 20 দিন। আচ্ছা 2t মানে হচ্ছে 20 দিন, কারণ t সমান হচ্ছে 10 দিন, তাহলে 2t সময় অর্থাৎ 2 × 10 সমান হচ্ছে 20 দিন, ঠিক আছে, 20 দিন। এবার তখন অবিঘটিত মানে অবশিষ্ট অংশ কত থাকবে, অবশিষ্ট অংশ কত আছে, 1/4 অংশ, তাহলে অবশিষ্ট অংশ সমান কত, 1/4। দেখো তোমাদের 1/4 কিন্তু উত্তর আছে, ঠিক আছে, জাস্ট এইটুকু লিখবে, ফুল মার্ক 2 নাম্বার তোমরা পেয়ে যাবে, কোনো 1 নাম্বারও কাটা যাবে না। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা যাই। পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে, আচ্ছা এই কোশ্চেনগুলোতে কিন্তু হেভি রকমের একটা তোমাদের ফেস করতে হতে পারে, তোমাদের ক্যালকুলেশন, হেভি রকমের ক্যালকুলেশন ফেস করতে পারা যাবে। বারোয়ান টাউন স্কুলের কোশ্চেন। আচ্ছা কে কে বর্ধমান থেকে এটা বলো, ঠিক আছে, আমিও পার্সোনালি বর্ধমান থেকে, সেই জন্য বলছি। তো এখানে আছে 0, 8, 16, ঠিক আছে, অক্সিজেন আছে 8, 16 আছে, নিউক্লিয়াসে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো নিউক্লিয়ন প্রতি, আগে সূত্রটা বলে দিচ্ছি, দেখো এখানে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি যদি বার করতে চায় তাহলে বন্ধন শক্তি বাই নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন মানে হচ্ছে প্রোটন আর নিউট্রন, এদের যোগফল, এদের সংখ্যার যোগফল। আচ্ছা বন্ধন শক্তি কি করে বার করব, আমাকে ভর বের করতে হবে, ভর ত্রুটি বের করতে হবে। আচ্ছা ভর ত্রুটি ইউ এককে চাই, ঠিক আছে, তাকে 931.2 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে আমরা বন্ধন শক্তি পেয়ে যাবো। আচ্ছা আসো তাহলে এক এক করে করা যাক। আচ্ছা এই যে ও আছে, এখানে 8 আছে, এখানে 16 আছে, ঠিক আছে, এটিতে আমাদের প্রোটন সংখ্যা কটা আছে, এটিতে প্রোটন সংখ্যা কত আছে, 8 আছে, ঠিক আছে, প্রোটন হচ্ছে 8টি, প্রোটন আমাদের 8টি, ঠিক আছে, নিচেরটা প্রোটন, এবং 16 থেকে 8 বাদ দিলে হয় নিউট্রন, তাহলে নিউট্রনও কিন্তু আমাদের 8টা আছে। আচ্ছা ভালো কথা, নিউট্রন হচ্ছে 8টি, তাহলে ভর, মোট ভর কত হচ্ছে, মোট ভর সমান কত হবে, দেখো তাহলে 8টা মাস অফ প্রোটন প্লাস 8টা মাস অফ নিউট্রন, 8 তো আমি কমন নিতে পারি, তাহলে মাস অফ প্রোটন দেখো 1.6073, 1.6073 প্লাস মাস অফ নিউট্রন
1.6087, এটা আসছে, এটা 8 ইন্টু, এটা দেখা যাক কত আসে, ক্যালকুলেটার নিয়ে অবশ্যই বসো, ঠিক আছে। তো 1.6073 প্লাস 1.6087, 6087, এর সঙ্গে আমরা গুণ করছি 8, তো এটা আমাদের আসছে, এটা পুরোপুরি আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 25.728, ঠিক আছে, এত আসছে। এবং এগুলো সবই এএমইউ বা ইউ সেই একই, ঠিক আছে, তো এত এলো। আচ্ছা, এবার আমরা যদি ভর ত্রুটি বের করতে চাই, ভর ত্রুটি, তাহলে ভর ত্রুটি কত হবে? ভর ত্রুটি হচ্ছে পরীক্ষালব্ধ ভর প্রথমে আসে, পরীক্ষালব্ধ ভর মানে যেটা আমরা বের করলাম সেটা কত আছে, 25.728, মাইনাস হচ্ছে যেই ভরটা আমাদের দিয়ে দিচ্ছে কোশ্চেনে কত, দেখো মাস অফ অক্সিজেন 15 কত আছে, 15.9949, তাহলে এখান থেকে যদি আমি 15.9949 করি, তাহলে এটা উত্তর আসছে 9.7331, ঠিক আছে, ভর ত্রুটি এত ইউতে এসছে। আচ্ছা, এবার আমাদের বাইন্ডিং এনার্জি বের করতে হবে, তাহলে ইবি বাইন্ডিং এনার্জি কি, ভর ত্রুটি যেটা থাকবে, ভর ত্রুটি হচ্ছে 9.7331 ইন্টু 931 কত আছে, 2 আছে মেবি, ঠিক আছে, দেখো এখানে 931.2 যেটা আসবে সেটা মেগা ইলেকট্রিক ভোল্টে আসছে। আচ্ছা, তাহলে অ্যান্সারের সাথে আমি 931.2 যদি গুণ করি, তাহলে এটা আসছে 9063.446 মেগা ইলেকট্রিক ভোল্ট, এটা এসছে। এবার আমাদের এটা চাইনি, আমাদের চাইছে নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি। তাহলে নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি যদি আমাদের বের করতে হয়, নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি, এটা স্যার কি করব, আমাদের যে বাইন্ডিং এনার্জি যেটা বেরিয়েছে কত, 9063.46, এটা ভাজিত হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা বা নিউক্লিয়ন কটা আছে, প্রোটন আর নিউট্রনের যোগফল। তাহলে প্রোটন কত আছে 8টা, নিউট্রন কতগুলো আছে 8টা, তাহলে 16, তাহলে 8 আর 8 16, তাহলে অ্যান্সার ভাজিত যদি আমি 16 করি, এটা আসছে 566.46 মেগা ইলেকট্রিক ভোল্ট, এটা আসছে। তো এখানে 8 আছে, অসুবিধা নেই, কাছাকাছি, একটু অসুবিধা নেই, 1 নম্বরও কাটা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমাদের 32 নাম্বার কোশ্চেন গেল। এই কোশ্চেন যদি তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ থাকে, তাহলে অসুবিধা নেই, কিন্তু যদি ক্যালকুলেটর অ্যালাউ না থাকে তাহলে এই কোশ্চেনে আসার চান্স তোমাদের কম থাকবে, এটুকু জেনে নিও। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমার আসা যাক। তো এই কোশ্চেনটা আমরা একটু মোলের ধারণা এখানে আমরা ব্যবহার করব, ছোট্ট পারা। একটি মুদ্রার ভর 3 গ্রাম। আচ্ছা, সবকটি নিউট্রন ও প্রোটনকে পরস্পর থেকে পৃথক করতে নিউক্লিয় শক্তি, মানে হচ্ছে আমাদের বন্ধন শক্তি বের করতে হবে। আচ্ছা, তাহলে বন্ধন শক্তি যদি বের করতে হয়, এখানে কি আছে, কপার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, কপার ব্যবহার করা হয়েছে, এবং কপার আছে এখানে 29 আর ওপরে আছে 63, ঠিক আছে। তাহলে প্রোটন সংখ্যা কতগুলো হচ্ছে আগে দেখা যাক। তাহলে প্রোটন সংখ্যা নিচে কতগুলো আছে, 29টা আছে। আচ্ছা, নিউট্রন সংখ্যা কতগুলো আছে, যদি নিউট্রন সংখ্যা আমাদের বের করতে হয়, তাহলে নিউটন হচ্ছে আমাদের 63 মাইনাস 29 হচ্ছে 34, তার মানে 34টি আছে আমাদের নিউট্রন সংখ্যা। তাহলে মোট ভর যদি আমি বের করি, এখানেও মোট ভর আমি এখানে বের করব, তাহলে মোট ভর সমান কত হবে, 29 মাস অফ প্রোটন। এবার মাস অফ প্রোটন কত বলা আছে এখানে, 1.00783, তাহলে 783, এটা হচ্ছে প্লাস হচ্ছে আমাদের নিউট্রন, তাহলে নিউট্রন হচ্ছে 34 ইন্টু নিউটনের ভর কত বলা হচ্ছে 1.00867। আচ্ছা, এটা পুরোটা ক্যালকুলেশন করলে কত আসে, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট 29 ইন্টু 1.00783, ভালো কথা, প্লাস দিয়ে হচ্ছে 34 ইন্টু 1.00867, তার মানে নিউটনের ভর কিন্তু বেশি, এটা আমাদের আসছে 63.521, ঠিক আছে, এটা আসছে, এটা ইউতে আসছে। আচ্ছা, এবার আমরা বের করব ভর ত্রুটি। তাহলে ভর ত্রুটি আমরা কি করে বের করব, পরীক্ষালব্ধ ভর একটু আগেই বললাম, পরীক্ষালব্ধ ভর কত আছে 63.52185 মাইনাস যেই ভরটা দিয়ে আছে, দেখো ভর দিয়ে আছে এখানে কত 62
62.92 92, তারপরে আছে 92960, 92960, এটা সমান কত আসছে মাইনাস 62.929296 এটা যদি করা হয় তো এটা আসছে 0.59225 এত ইউ আসছে। এবার নিউকে বন্ধন শক্তি বের করতে চেয়েছে, তাহলে বন্ধন শক্তি যদি জানতে চাই তাহলে বন্ধন শক্তি সমান কি লিখতে পারি, ভর ত্রুটি যেটা, সেই ভর ত্রুটির সাথে যদি আমরা 931.2 মেগা ইলেকট্রিক ভোল্ট গুণ করে দিই তাহলে আমাদের বন্ধন শক্তি চলে আসে। এটা ভালো করে মাথায় রেখে দিও, 0.59225 ইন্টু 931.2 মেগা ইলেকট্রিক ভোল্ট লিখব এবং এর সাথে তাহলে আমি গুণ করব 931.2, এটা আমাদের আসছে 551, ঠিক আছে, এটা মোটামুটি আমাদের আসছে 551.5032। বন্ধন শক্তি এলো, এটা কি, এটা হচ্ছে একটা নিউট্রন আছে আর একটা প্রোটন আছে, এরা যুক্ত আছে, এদেরকে ছাড়ানোর জন্য আমাদের কিন্তু এইটা ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, 551.5032 মেগা ইলেকট্রিক ভোল্ট, এটা একটা। কিন্তু ভালো করে দেখো এখানে কি চেয়েছে, এখানে বলা হচ্ছে পৃথক করতে কত সবকটি নিউট্রন আর প্রোটন। তাহলে এই কপার 63 মানে 63-র মধ্যে কতগুলো পরমাণু আছে, 63-র মধ্যে আমাদের এতগুলো পরমাণু আছে, 6.023 ইন্টু 10⁻23 এতগুলো আছে। আচ্ছা, তাহলে 63 গ্রামের মধ্যে এটা, তাহলে 63 গ্রাম যেটা সংকেত ভর আমি বললাম না মোলের কনসেপ্ট লাগবে, তো সংকেত ভর মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে, সংকেত ভর মানে, তো 63 গ্রাম হচ্ছে এত, 63 গ্রামে পরমাণুর সংখ্যা কত থাকবে এতগুলো। এবার 3 গ্রামে তাহলে কত থাকবে, তাহলে 3 গ্রামের মধ্যে যদি জানতে চাই তাহলে 3 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ভাজিতক আছে 63, এটা হচ্ছে আমাদের পরমাণুর সংখ্যা বা এন ধরতে পারো। আচ্ছা, তাহলে একটার জন্য এতগুলো, তাহলে এইটার জন্য কতগুলো, তাহলে এবার এখানে লিখতে হবে সবকটির ক্ষেত্রে নিউক্লিয়ন শক্তি, সবকটি, আচ্ছা সবকটির ক্ষেত্রে সবকটির জন্য ইবি যদি বের করি, তাহলে ইবি যদি বের করি সবকটির জন্য, তাহলে এটা মাল্টিপ্লাইড বাই ওটা, তাহলে ফার্স্ট ব্র্যাকেট 551.5032 ইন্টু 3 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ভাজিতক 63, এটা ক্যালকুলেশন করলে এটা আসবে 1.58 ইন্টু 10⁻25 ইন্টু 10⁻25 মেগা ইলেকট্রিক ভোল্ট। আমি আর একবার বলে দিই, আমরা যে এটা মেগা ইলেকট্রিক ভোল্টে বার করলাম এটা একটার জন্য, এর আগের কোশ্চেনেও যে আমি এটা বের করেছি না 566.46, এই ইবিটা 9063, এটা একটা প্রোটন থেকে একটা নিউট্রনকে ছাড়ানোর জন্য, ঠিক আছে। কিন্তু এইখানে আমাকে যদি শুধু বলতো নিউক্লিয়ার শক্তির কতটা লাগবে আমি এখানে ছেড়ে দিতাম, ঠিক আছে, বন্ধন শক্তি, কিন্তু এখানে যে এইটা জায়গাটা যদি লেখা আছে সবকটি নিউট্রন প্রোটন, সেই জন্য আমাকে কিন্তু এতদূর পর্যন্ত করতে হলো যে 63 গ্রামের মধ্যে পরমাণু আছে আমাদের 6.023 ইন্টু 10⁻23, তাহলে 3 গ্রামের মধ্যে কতজন আছে সেটা হিসেবে আমরা বের করতে হলো, ঠিক আছে। মাথার মধ্যে রাখবে জিনিসগুলো, এই সূত্রগুলো মাথার মধ্যে রাখবে, এটা শুধু এইচএস এর জন্য না, আমাদের নিট বা জেই জেমেন অ্যাডভান্স বা ডাব্লিউবি যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই সূত্রগুলো লাগে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমরা আসা যাক, এই কোশ্চেনে দেখো, আচ্ছা এটা 1:15, ঠিক আছে, এটা আসছে 1:15। এবার কোশ্চেন বলছে 50 বছর অর্ধায়ুযুক্ত, তার মানে টি এর মান কত 50 বছর অর্ধায়ুযুক্ত একটা তেজস্ক্রিয় পদার্থ আছে এক্স, সেটা ওয়াই পরিবর্তন হয়ে গেছে, যে তাদের একটা অনুপাত বলে দিচ্ছে একটা নির্দিষ্ট সময় পর বস্তু খণ্ডটি বয়স কত যখন এদের মধ্যে অনুপাত এত। তাহলে আমরা লিখবো যে যখন আমাদের শুধু এক্স নিয়ে কাজ করবার, কারণ এক্সটাই ছিল আসল, সেখান থেকে ওয়াই কনভার্ট হয়েছে, ঠিক আছে, মানে জনক আর দুহিতা বলে না, তো জনকটা ছিল এক্স আর ওয়াইটা হয়ে গেছে দুহিতা। তাহলে যখন এক্স ও ওয়াই এর অনুপাত, যখন এক্স ও ওয়াই এর অনুপাত কত আছে আমাদের 1:15 আছে, 1:15, তাতে এক্স আছে, তাতে এক্স কত আছে আনুপাতিক ভাগ হার করে দিতে হবে, এক্স আছে কত
1/1+15, তাহলে কত হবে 1/16। তাহলে এক্স 1/16তে আসতে কতক্ষণ সময় লেগেছে যদি সেটা বার করতে পারি তাহলে হয়ে গেল। তাহলে আবার এখানে কি লিখবো, সময় আর এটা হচ্ছে অবশিষ্ট অংশ, এটা বের করে দিলে হয়ে গেল সময় আর অবশিষ্ট অংশ। বাস, এই 1/16তে আসতে কত সময় লাগলো যদি আমরা সেটা বের করে দিতে পারি তাহলেই তো আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে হচ্ছে 0, আচ্ছা তারপরে টি, তারপরে 2t, তারপরে 3t, তারপরে 4t। আমি আরেকবার বল দিচ্ছি, একটা এক্স আছে, ধরো এটা হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে, এটা হচ্ছে এক্স, এটা তেজস্ক্রিয় বিঘটনের ফলে ওয়াই কনভার্ট হয়েছে। এবার কোনো একটা সময় এদের অনুপাতটা বলে দিচ্ছে এরকম 1:15 কোন একটা সময় পর, এবং সেই সময়টা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, একটা সময় আছে যেই সময় এদের অনুপাত আসছে 1/15 এবং সেই সময়টা আমাদের জানতে চেয়েছে। আচ্ছা তাহলে আমরা কি করব, যে এই যে 1/15, এই 1/15 যখন এসছে তখন সময়টা যদি বের করতে পারি তাহলে তো বয়স জানতে পেরে যাব। ঠিক আছে, মানে এই কলমটা আজকে তৈরি হয়েছে, এই কলমটা আজকে তৈরি হয়েছে, আজ থেকে অনেক বছর পর ধরো এই কলমের মধ্যে এক্স আর ওয়াই, এই কলমের মধ্যে এক্সও আছে ওয়াইও আছে, তাদের একটা অনুপাত আছে। আর যখন যখন শুধু এক্স ছিল তখন অনুপাত ছিল 1, ওয়াই তো তখন ছিলই না। তাহলে ওই সময়টা যেটাতে এক্স আর ওয়াইয়ের অনুপাত কিছুটা আছে, ওই সময়টা যদি আমি বের করতে পারি তাহলেই তো এদের কত বয়স হয়েছে সেটা বের করতে পারবো। সেরকমই এক্স আর ওয়াইয়ের অনুপাত কত 1:15, তাহলে যখন 0 তখন 1 ছিল, তারপরে কত হবে 1/2, তারপরে কত হবে 1/4, তারপরে 1/8, তারপরে 1/16। তাহলে 1/16 আসতে 40 সময় লেগেছিল, তাহলে 40 সমান হচ্ছে 4 ইন্টু টি এর মান কত 50, তাহলে 4 ইন্টু টি হচ্ছে 200 বছর। বুঝা গেল 200 বছর। আচ্ছা এই অঙ্কটা আরেকভাবে করা যায়, এই অঙ্কটা আরেকভাবে করা যায় কিভাবে স্যার, এই সূত্রটাই যে n সমান n0 e⁻⁻ এইখান থেকে তোমাকে তখন ল্যামডাটা বের করতে হবে, যে ল্যামডা সমান হচ্ছে হ্যাঁ এখান থেকে ল্যামডাটা বের করতে হবে যে 0.693/t, টি এর মান জানো, এখান থেকে তোমাকে ল্যামডাটা বের করতে হবে। এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, এই স্টাইলের অঙ্কটা আমাকে করে পাঠাবে হোমওয়ার্ক। ঠিক আছে, তো আর এখানে n/n0 যেটা সেটা 1/16 থাকবে, 16/1 ঠিক আছে, n/n0টা n/n0 এটা সমান হয় e⁻⁻λt। এবার n/n0 মানে হচ্ছে 1/16। আচ্ছা আর এখানে হচ্ছে e⁻⁻λt, তো এইখান থেকে আমাকে ল্যামডার মানটা বের করতে হবে, ল্যামডার মানটা তো এখান থেকে বেরিয়ে গেল, আর টি এর মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেশন হবে কিন্তু এটা করে তোমরা আমাকে অবশ্যই টেলিগ্রামে জানিও। ঠিক আছে, আর এইভাবে তো কোনো ব্যাপারই না। আচ্ছা 34-এর দিকেরটা হলো, 35-এর দিকেরটা আসা যাক। আচ্ছা এই কোশ্চেনটা ভালো একটা কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রেখে দিও। বলা হচ্ছে একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু বলা হচ্ছে 20 মিনিট, তার মানে টি এর মান হচ্ছে আমাদের 20 মিনিট। যদি টি এর মান 20 মিনিট হয় তাহলে ল্যামডা সমান হচ্ছে ln 2 নিচে হচ্ছে 20, তাই হয়। আচ্ছা ভালো কথা, ল্যামডার মান বেরিয়ে গেল। এবার বলছে 20% আর 80% বিঘটনের মধ্যবর্তী সময়, তাহলে 20%-এ কত হয়েছে জেনে নিই। তাহলে এইখানে আমি হেডিং দিয়ে দিলাম 20%। ঠিক আছে, তাহলে 20%-এ কি ব্যাপার হচ্ছে জানি, 20% বিঘটন মানে কতটা পড়ে থাকবে, তার মানে অন্তিম যেটা এনটা প্রাথমিক ছিল, প্রাথমিকের 20%, তার মানে 20/100 ইন্টু n0, তাহলে এটা কাটাকুটি করলে এটা আসবে 0.8 n0, বা এরকমও বলতে পারো যে 20% বিঘটিত হয়েছে মানে অবশিষ্ট কত আছে 80%, তাহলে 80% মানে কত 80/100 মানে 0.8, তো n সমান n/n0, এটা যদি করি তাহলে এটা আমাদের আসছে 0.8। ঠিক আছে, তো n0 হচ্ছে প্রাথমিক, এবং প্রাথমিক থেকে আমাদের কমে গেছে, প্রাথমিকের এত পার্সেন্ট কমে গেছে, 20% কমে গেছে, তো এটা গেল। তো n/n0 এটা সমান, আমরা তো এটা জানি যে e⁻⁻λ ইন্টু টি হয়, তাহলে এটা আমাদের 0.8 সমান e⁻ln2/20, তাহলে আচ্ছা ল্যামডার জায়গায় আমি এখন কিছু বসালাম না, এটা ল্যামডা, আর দুটো সময় আসবে সেজন্য এইটা আমি দিলাম t1, e⁻ তোলার জন্য এটা আসবে ln 0.8, ঠিক আছে, সমান মাইনাস ল্যামডা ইন্টু t1 আসবে, তাহলে t1 সমান মাইনাস ln 0.8 ভাজিতক আসছে ল্যামডা। আচ্ছা ভালো কথা, এটা কার জন্য গেল, এটা আমাদের 20%-এর জন্য গেল। আচ্ছা
20% জন্য গেল। এবার যদি আমরা এখানে ধরো বার করতে চাইছি 80% জন্য, তাহলে 80% জন্য এত খাটাখুটি আমি করব না, আমি ডাইরেক্ট এখানে বসাবো। এটা আসবে ln, এটা আসবে 0.2, একটু ক্যালকুলেশন করে নিও, 0.2 আসবে। এটা সমান আসবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি2 ধরলাম। আচ্ছা, তাহলে টি টু সমান এটা আসবে মাইনাস ln 0.2 ভাজিতক আসছে ল্যামডা, এটা আসবে। ঠিক আছে, এবার বিঘটনের মধ্যবর্তী সময় যদি ডেল্টা টি হয়, মধ্যবর্তী সময় এখানে লিখে দিচ্ছি, মধ্যবর্তী সময় মানে আসলে সময়ের পার্থক্য, তাহলে মধ্যবর্তী সময় যেটা সেটা ডেল্টা টি হলে সেটা হবে টি2 মাইনাস টি1। তাহলে টি2 মান এটা, তাহলে মাইনাস ln 2 বাই হচ্ছে ল্যামডা, আর মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে ln। আচ্ছা, এটা 0.2 হবে, একটু মিস্টেক হয়ে গেছে, এটা হবে আমাদের ln 0.2। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ln 0.2 ভাজিতক ল্যামডা, আর এটা হচ্ছে ln 0.8 ভাজিতক ল্যামডা। আচ্ছা, তাহলে এইটা আগে আসবে, এটা পরে যাবে, এবং লসাগু যদি করি ওপরে আসবে ln 0.8 মাইনাস ln 0.2, আর নিচে আসবে একটা ল্যামডা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, পরবর্তী একটা নেক্সট পেজে আমি না নিয়ে আমি এটাকে এইখানটায় করছি। ঠিক আছে, এই জায়গাটায়, তাহলে ডেল্টা টি সমান এটা আমরা লিখতে পারি ln 0.8 বাই 0.2 আর ভাজিতক ল্যামডা, দশমিক যদি তুলে দাও এটা হচ্ছে 4, তাহলে ln 4, তাহলে ডেল্টা টি সমান ln 4 বাই ল্যামডা আছে, ল্যামডার মান এখানে দেখো ln 2 বাই 20, তাহলে ln 2 এখানে রাখলো, আর এই 20টা চলে যাবে আমাদের ওপরে, তাহলে ইনটু 20, এটা জাস্ট একটা ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তো 20 ইনটু ln কত আছে 4, আচ্ছা ভাজিতক কত আছে ln 2 আছে, এবং এটা ক্যালকুলেশন করলে 40 আসছে, তাহলে ডেল্টা টি সমান আমাদের কত আসবে 40 মিনিট। ঠিক আছে, এখানে দেখো 20 মিনিট আছে, তো এটা মিনিটেই আসবে, এবং এটাই অ্যান্সার আছে। ঠিক আছে, 30-এর দাগের অঙ্ক হয়ে গেল আমাদের। পরবর্তী কোশ্চেনটাই 36-এর দাগের কোশ্চেন। আচ্ছা, 36-এর দাগের কোশ্চেনটা একটু দেখো কি বলছে। বলছে 240 ভর সংখ্যার একটা নিউক্লিয়াস দুটো টুকরোতে ভেঙে গেল। তাহলে যখন 240 ছিল, 240 ভর সংখ্যা ছিল, এখানে ভর সংখ্যা মানে ইউ এককে বলা হচ্ছে। ঠিক আছে, ভালো করে মনে রেখে দাও। তো এখানে তখন বাইন্ডিং এনার্জি কি ছিল, ধরো আমি এটা ছবিটা আঁকছি, ঠিক আছে, নাহলে বুঝবে না। দেখো, এইটা ছিল একটা নিউক্লিয়াস। ঠিক আছে, এটা দুটো ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে গেছে, এই একটা ভাগ আর এই একটা ভাগ ধরো বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে, এইখানে একটা ভাগে বিভক্ত হয়েছে, আর এইখানে একটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এখানে ছিল 240 ইউ এত ভর সংখ্যা। আচ্ছা, এখানে ছিল দেখো অবিভক্ত যখন ছিল তাদের বন্ধন শক্তি, নিউক্লিয়াসের বন্ধন শক্তি, নিউক্লিয়নের প্রতি নিউক্লিয়ারের বন্ধন শক্তি 7.6 ছিল, এটা ছিল 7.6, দিয়ে ভেঙে গেল, দিয়ে এরও ভর সংখ্যা হয়ে গেল 120, আর এরও ভর সংখ্যা হয়ে গেল 120, এবং এদের তখন এটা ছিল 8.5 হয়ে গেল, এটাও হয়ে গেল তখন 8.5। ঠিক আছে, এবার বলেছে বন্ধন শক্তির মান কত। তাহলে আগে এই যে এই প্রক্রিয়ায় উন্মুক্ত বন্ধন শক্তির মান নির্ণয় করো। তাহলে আগে আমাদের কি অবস্থায় ছিল সেটা আমরা দেখব, পরবর্তীকালে আমরা কি অবস্থায় এসছে সেটা দেখব, এবং তাদের উন্মুক্ত মানে কতটা শক্তি রিলিজ হয়েছে সেটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, আর কিছু না। তাহলে তাহলে লিখবো যে প্রারম্ভিক অবস্থানে প্রারম্ভিক সময়ে বা প্রারম্ভিক সময়ে আমাদের বন্ধন শক্তি, প্রারম্ভিক সময়ে বন্ধন শক্তি কিরকম ছিল। প্রারম্ভিক সময়ে বন্ধন শক্তি দেখো 240 আছে, 240 ইন্টু কত আছে 7.6, তাহলে কত ছিল বেরিয়ে যাবে। তাহলে 240 ইন্টু 7.6, এটা করলে আসছে 1824 MeV, 1824 MeV এটা ছিল প্রথমে। এবার এটা অন্তিম অবস্থায়, ঠিক আছে, তাহলে অন্তিম অবস্থায় বন্ধন শক্তি কেমন ছিল, অন্তিম অবস্থায় বন্ধন শক্তি। তাহলে প্রথমে তো একজন ছিল, তারপর দুজন হয়েছে, সেজন্য 2 ইন্টু ভর সংখ্যা কত 120 করে, তাহলে 120 ইন্টু কত করে আছে 8.5 MeV করে আছে, তাহলে 8.5, তাহলে 2 ইন্টু 120 ইন্টু 8.5, এটা করলে আছে 2040, তাহলে 2040। তাহলে এবার বলা যায় অতএব উন্মুক্ত শক্তি, ঠিক আছে, উন্মুক্ত শক্তি কত হবে, উন্মুক্ত শক্তি অন্তিমে ছিল 2040,
মাইনাস 1824 এত মেগা ইলেকট্রিক ভোল্ট। তাহলে 2024 থেকে আমি 1824 বিয়োগ করলে এটা তোমার আসবে দেখবে 216 মেগা ইলেকট্রিক ভোল্ট। ঠিক আছে, তাহলে প্রাথমিক অবস্থায় একটা বন্ধন শক্তি আছে, অন্তিম অবস্থায় বন্ধন শক্তি আছে, দুটোকে বাদ দিয়ে দাও তাহলেই বোঝা যাবে যে কতটা বন্ধন শক্তি রিলিজ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগোই। ঠিক আছে, 36 দাগের হলো 37 দাগের কোশ্চেন। এটা জাস্ট একটা থিওরি, এটা কোনো অঙ্কই না, এটা থিওরি। এখানে এখানে ঘনত্ব চেয়েছে, তো এখানে জাস্ট এইটুকু লিখবে যে ঘনত্ব সমস্ত নিউক্লিয়াসের জন্য ধ্রুবক, নিউক্লিয়াসের জন্য সমান বা ধ্রুবক, নিউক্লিয়াসের জন্য সমান। ঠিক আছে, বা ধ্রুবক এবং ঘনত্ব, নিউক্লিয়াসের ঘনত্ব রো সমান কত হয়? এই যে ঘনত্বটা আছে এই ঘনত্বটা হবে 2.3 ইন্টু 10⁻17। ঠিক আছে, প্রত্যেকটা নিউক্লিয়াসের ক্ষেত্রে কিন্তু এই সেমই হবে। ঠিক আছে, ঘনত্ব সমান কি হয় m/v, তাহলে এর একক হবে কেজি পার মিটার কিউব। ঠিক আছে, প্রতিটা নিউক্লিয়াসের ক্ষেত্রে যদি নিউক্লিয়াস চ্যাপ্টার থেকে যদি দেখেছো যে কোশ্চেনে ঘনত্ব বলতে চাইছে না, ঘনত্ব জানতে চেয়েছে, অঙ্ক করার দরকার নাই, জাস্ট এই মানটা বসাবে এবং এটা লিখে দেবে যে ঘনত্ব কিন্তু আমাদের নিউক্লিয়াসের জন্য সমান। প্রতিটা নিউক্লিয়াসে এখানে যেমন ক্যালসিয়াম আছে আর অক্সিজেন আছে, ক্যালসিয়াম, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, যাই হোক সবার ক্ষেত্রে আমাদের কিন্তু ঘনত্বের মান সেম থাকে, যেটা হচ্ছে 2.3 ইন্টু 10⁻17 কেজি পার মিটার কিউব। বিশাল নিউক্লিয়াস কিন্তু বিশাল ঘন একটা জায়গা। পরবর্তী কোশ্চেনের দিকে যাই। এখানে বলছে যে 5 ইন্টু 10⁻19 এত বছরে থোরিয়াম 20% ক্ষয়প্রাপ্ত হয়। তো এখানে যে ছোট হাতে টি সেটা বলা হচ্ছে 5 ইন্টু 10⁻9, 20% ক্ষয়প্রাপ্ত হয় মানে n/n0 সেটা আমাদের 0.8 বলেছে। কি করে হলো দেখো, n সমান কত, n সমান লিখতে পারি প্রারম্ভিক ছিল n0। আচ্ছা এবার 20% কমে গেছে, তাহলে -20/100 ইন্টু n0 এটা করবে, এটা হচ্ছে 0.8 n0 তোমার আসবে। ঠিক আছে, এবার 0. তাহলে এইটা সমান আমরা লিখতে পারি, তাহলে 0.8 এটা সমান কি লিখতে পারি 1/2, ওপরে কিন্তু আমাদের টি আসবে। ঠিক আছে, বা এটা এরকম যদি না করো, এটা জাস্ট এরকম করবে যে e⁻ λ * t। ঠিক আছে, তাহলে এটা আসছে ln 0.8 সমান এটা আসবে -λ/t। তাহলে টি এর মান এখান থেকে তাহলে ল্যামডার মান এখান থেকে বেরোবে -ln 0.8/t। আচ্ছা তাহলে এটা মাইনাস, আচ্ছা ln 0.8 এর মান কত, ln 0.8 এর মান তোমার আসবে মাইনাস আসছে 0.223 আর ভাজিত নিচে আছে টি, টি এর মান আমরা বসাবো 5 ইন্টু 10⁻9 এবং এগুলো সব কাটাকুটি করার পর যেটা আমাদের আসছে যে 0.223 এটা ভাজিত ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 5 ইন্টু 10⁻9 যদি করা যায় তো এটা আসছে 4.46 ইন্টু 10⁻11 এবং আমাদের এখানে ল্যামডার মানটা কিন্তু বেরিয়েছে এত। আচ্ছা খুব ভালো কথা, আমাদের এখানে ল্যামডার মান চেয়েছে না, আমাদের এখানে গড় আয়ু চেয়েছে। তাহলে গড় আয়ুকে আমরা টাউ দিয়ে প্রকাশ করি, গড় আয়ু সমান হয় 1/λ। তাহলে এখানে লিখবো 1/4.46 ইন্টু 10⁻11 এবং এটা যদি আমি করি ক্যালকুলেশন, যদি এটা করি 1 ভাজিত ফার্স্ট ব্র্যাকেট 4.46 ইন্টু 10⁻11 এটা ক্যালকুলেশন করলে এটা দেখবে আসবে 2.242 ইন্টু 10⁻10 এত ইয়ার ইনভার্স আসবে। ঠিক আছে, এটা এখানে আছে। আচ্ছা ইয়ার ইনভার্স এটা ইয়ারই হবে। আচ্ছা গড় আয়ু যেহেতু, এরপরে আমাদের কি জানতে চেয়েছে অর্ধায়ু। এবার অর্ধায়ু টি সমান আমরা লিখবো 0.693 বাই কি লিখবো ল্যামডা। তাহলে 0.693 ভাজিত ল্যামডার জায়গায় বসাবো 4.4 ইন্টু 10⁻11 এবং এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এটা আসবে 1.57 ইন্টু 10⁻10। ঠিক আছে, এত ইয়ার আসবে। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের সেই ইয়ারই আসছে। ঠিক আছে, 1.55 আছে, 510 আছে, অসুবিধা নেই। তো এটা আমাদের 38 দাগের কোশ্চেন গেল। ঠিক আছে, নেক্সট
আমাদের হচ্ছে 39 দাগের কোশ্চেন। কোশ্চেনটা ভালো কোশ্চেন একটা, এই কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন যে 1 মিলিগ্রাম রেডিয়ামে পরমাণুর সংখ্যা বলছে এতগুলো আছে, এটার অর্ধায়ু বলেছে এত, দিয়ে বলা হচ্ছে 3240 বছরে বিশুদ্ধ রেডিয়ামে পরমাণুর 1 মিলিগ্রাম ভরের মধ্যে কত সংখ্যক রেডিয়াম পরমাণু বিঘটন ঘটবে, এটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, তার মানে আমাদের যে সূত্র আছে n সমান n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এনটা কি অন্তিম, এন নটটা কি প্রাথমিক, এবং এই এনটা জানতে চেয়েছে যে কত সংখ্যক রেডিয়াম পরমাণু বিঘটন ঘটবে, এটাই এই এনটা আমাদের জানতে চেয়েছে, এনটা আমাদের বের করতে হবে। এবার দেখো কি কি বলে দেওয়া আছে, আমরা ল্যামডার মান বের করতে পারি এইখান থেকে যে 0.693 বাই টি। আচ্ছা, তাহলে এখানে 0.693 টিটা মানে কি, টিটা তো অর্ধায়ু, অর্ধায়ু কত 1620, তাহলে এখানে আমরা 1620 বসে দিলাম। আচ্ছা, এখন ক্যালকুলেট করো না, ঠিক আছে। আচ্ছা, টি এর মান হচ্ছে আমাদের বের করতে হবে, ঠিক আছে, যেহেতু এখানে বলা হয়েছে কত, আচ্ছা সরি টি এর মান বল দিচ্ছে, টি এর মান বল দিচ্ছে এই যে 3240 বছরে, তাহলে এটা হচ্ছে 3240 বছর। তার মানে এন সমান এন জিরো, এন জিরোর মান কত, এটা 2.68 ইন্টু 10 টু দি পাওয়ার 18, এটা হচ্ছে আমাদের এন জিরো। আচ্ছা, ই টু দি পাওয়ার, এবার ল্যামডা টির ক্যালকুলেশনটা আমি এইখানেই করে নিচ্ছি, তাহলে ল্যামডার মান হচ্ছে 0.693, আচ্ছা ইন্টু 3240, এটা যাবে 3240 আর নিচে ভাজিত হয়ে 1620, তার মানে ল্যামডা টি সমান আসবে, এটাকে 2 দিয়ে কাটাকুটি করলে এটা হয়ে যায়, তাহলে 0.693 ইন্টু 2, 1620কে 2 দিয়ে করলে সেটা 3240 হয়। তাহলে এন সমান আমাদের কি হবে, এন সমান, আচ্ছা এটা ই টু দি পাওয়ার মাইনাস, এটা আসছে 0. আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে হচ্ছে এখানে ই টু দি পাওয়ার, আচ্ছা ই টু দি পাওয়ার, সরি ই টু দি পাওয়ার কত আছে মাইনাস, ই টু দি পাওয়ার মাইনাস 0.693 ইন্টু 2, এটা আমাদের আসবে সামথিং 2.68 ইন্টু 10 টু দি পাওয়ার 18 ইন্টু, এটা আমাদের আসছে তোমার ডাইরেক্ট বসালে 1 পয়েন্ট, একটা দুটো তিনটে শূন্য, তারপর 1471 এবং এর সাথে এইটা যদি আমি গুণ করি অ্যান্সার ইন্টু 2.68 ইন্টু 10 টু দি পাওয়ার 18, এটা গুণ করলে আসছে 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 18 বিঘটন, এটা আমাদের জানতে চেয়েছে। এটা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই, 2.01 আছে, আমাদের 6 বেরিয়েছে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 18 আছে। তো এটাই হচ্ছে আমাদের ব্যাপার, যদি 1.00 নিই, এটা যদি 1.00 যদি নিতাম আমি 2.68 ইন্টু 10 টু দি পাওয়ার 18 ইন্টু 1.000, এটা যদি নিতাম তাহলে এটা 2.69 আসতো ইন্টু 10 টু দি পাওয়ার 18 আছে, কোনো অসুবিধা নেই, 1 নম্বরও কাটা যাবে না। এবং বিঘটনের সংখ্যা, কত সংখ্যক রেডিয়াম পরমাণু বিঘটন করবে, এত সংখ্যক। আচ্ছা, এটা যেটা ক্যালকুলেশন করে আমাদের এসেছিল 0.693 ইন্টু 2, এটা ক্যালকুলেশন করে এসেছিল মাইনাস 1.386 এসেছিল, ঠিক আছে। আচ্ছা, এইটার একটুখানি ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে, এটা তোমরা এখানে ক্যালকুলেটারে এটা মারবে, ঠিক আছে, এটা যদি ক্যালকুলেটারে মারো তারপরে দেখবে এটা আসবে 6.70 এরকম আসবে, ঠিক আছে, ইনটু আসছে আমাদের 10 টু দি পাওয়ার 17, ঠিক আছে। এবার এটাকে 10 টু দি পাওয়ার 18 ফরম্যাটে নিয়ে গেলে এটা আসবে 0.67 ইন্টু 10 টু দি পাওয়ার 18। কেন আমি 18 ফরম্যাটে নিয়ে গেলাম বুঝো, এই এনটা কি, এটা হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, ঠিক আছে। আমাকে এখানে কি জানতে চেয়েছে, পরমাণুর বিঘটন কতগুলোর ঘটবে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে আমার কাছে ধরো এই যে 10টা আম প্রাথমিক অবস্থায় 10টা ছিল, আর আমার কাছে এখন আছে 8টা, তাহলে বিঘটন কতগুলো ঘটলো, মানে শেষ কতগুলো হলো, দুটো, 10 থেকে 8 বাদ দিলাম, দুটো বেরোলো। সেম এরকম প্রাথমিকে আমার কাছে ছিল এতগুলো পরমাণু এতগুলো ছিল, ঠিক আছে, আর এইখানে যেটা আমরা বের করেছি সেটা হচ্ছে এখন আমাদের কাছে বর্তমানে এতগুলো আছে, তাহলে বিঘটন কতগুলো ঘটলো, তাহলে বিঘটন পরমাণুর সংখ্যা হচ্ছে বিয়োগ করবো আমরা, তাহলে বিঘটন পরমাণুর সংখ্যা আমাদের জানতে চাইছে, পরমাণুর সংখ্যা এটা সমান, আমরা আগে 10 টু দি পাওয়ার 18টাকে কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে প্রাথমিক অন্তিম মাইনাস প্রাথমিক যদি আমি করি বা প্রাথমিক মাইনাস অন্তিমও করি, তাহলে কত আছে 2.68, এইটা থেকে আমরা মাইনাস করছি 0.67, তাহলে 0.67, এটা যদি বিয়োগ করি
যে 2.68 মাইনাস 0.67 এটা আসছে 2.01, তাহলে 2.01 ইন্টু 10⁻18 সংখ্যক। এবার দেখো এটা কিন্তু আমাদের উত্তর আছে, ঠিক আছে, এটা আমাদের উত্তর আছে। এইখানে জাস্ট একটু ক্যালকুলেশন আমার মিস্টেক ছিল সেজন্য। আচ্ছা, এটা আমাদের 39 দাগের কোশ্চেন হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এই চ্যাপ্টারের শেষ অঙ্ক সেটা হচ্ছে আমাদের 40 দাগের কোশ্চেন। ঠিক এই রকম একটা অঙ্ক দেখবে করলাম, আনুপাতিক ভাগাহার সেম টু সেম ওই রকম। একটি তেজস্ক্রিয় আইসোটোপ আছে এক্স, তার অর্ধায়ু বলে দিয়েছে এখানে 20 বছর, 20 ইয়ার। ওটা মনে হয় দিনের কথা বলেছিল, এটা 20 ইয়ার বলে দিয়েছে। আচ্ছা, ভালো কথা। এবার সেটা ওয়াই কনভার্ট হয়ে গেছে, তাদের অনুপাত বলে দিয়েছে। তাহলে ওই নমুনাটা এক্স আর ওয়াই এর অনুপাত বলেছে, এত যে বয়স জানতে চেয়েছে। তাহলে আমি বলবো যে এই নমুনাটা এখন যদি এক্স কে আমি জানতে চাই, তাহলে এক্স যদি কতটা আছে এটা আমি বের করতে পারি, তাহলে হয়ে গেল। তাহলে এক্স ও ওয়াই এর অনুপাত, অনুপাত যখন 1:7, যখন 1:7 তখন এক্স আছে, কতটা, আনুপাতিক ভাগাহার করব 1/1 + 7 মানে 1/8। তাহলে এই 1/8 অংশ আসতে কতটা সময় লাগছে এটা বের করলে সেটাই আমাদের বয়স। তাহলে ওপরে লিখবো আমরা সময়, ঠিক আছে, আর নিচেই আমরা লিখবো অবশিষ্ট অংশ। ওপরে আর নিচে কি লিখবো, অবশিষ্ট অংশ। ভালো কথা। তাহলে সময় আমাদের আসছে 0, তারপরে আসছে আমাদের টি, তারপরে আমাদের আসছে 2t, তারপরে আমাদের আসছে 3t, আপ টু 3t অবধি হয়ে যাবে। তাহলে প্রথম প্রাথমিকে ধরি প্রারম্ভিক পরমাণুর সংখ্যা, প্রারম্ভিক পরমাণু সমান 1 অংশ, প্রারম্ভিক পরমাণু সমান 1 অংশ, এটা আমাকে লিখতে হবে। তাহলে 1 অংশ এটা হচ্ছে 1/2, এটা 1/4, তাহলে 1/8। তাহলে 1/8 অংশ এক্স এর 1/8 অংশ আসতে 3t সময় লাগছে। তাহলে 3t সমান 3 × 20 সমান হচ্ছে 60 ইয়ার। তার মানে 1/8 অংশ আসতে তার 60 বছর সময় লাগছে, ঠিক আছে। এবং এটাই তো জানতে চেয়েছে শিলাটির বয়স কত। তাহলে অতএব শিলাটির বয়স সমান হচ্ছে কত, শিলাটির বয়স সমান হচ্ছে 60 ইয়ার। এটা আরেকভাবে করা যায়, n সমান n0 e⁻ λt, এখান থেকে t এর মান বের করবে, তাহলে কিন্তু এইটার উত্তর পেয়ে যাবে। এবং এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা আমাকে করে টেলিগ্রামে পাঠিও, ঠিক আছে। তো নেক্সট চ্যাপ্টার আমাদের খুব তাড়াতাড়ি আসছে, ওয়ান শটও আসছে, তার সঙ্গে PYQ আসছে খুব তাড়াতাড়ি, মোটামুটি জানুয়ারি শেষের দিকের মধ্যে, ঠিক আছে, বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে আমরা সিলেবাস শেষ করে দেবো, পুরো সিলেবাস শেষ করে দেবো। তারপর তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষার পরে কিন্তু আমাদের জেইর জন্য খাটা শুরু করতে হবে, ঠিক আছে। জেই পেতেই হবে, কারেন্ট ইয়ারে জেই পেয়ে যাওয়ার যে মজা সেটা আমার থেকে ভালো বুঝবে না, ঠিক আছে। আমি কারেন্ট ইয়ারে যে পরীক্ষা দিচ্ছি এবং কারেন্ট ইয়ারই পেয়ে গেছি, তো কারেন্ট ইয়ারে জেই পাওয়ার মজা আলাদা, তোমার 1 বছর সেভ হয়ে যাবে।